জনাব তারেক রহমান, আপনাকে সাবধান করে দিতে চাই, এই রংপুর বিভাগের সাথে যদি বৈষম্য হয়, আমার গণভোটের সাথে যদি গাদ্দারি হয়, জুলাই সনদের সাথে যদি প্রতারণা হয়, আগামীর নির্বাচনে রংপুরের ৮ জেলায় ঢোকার মতো কোনো ধানের শীষের এমপি থাকবে না ইনশাআল্লাহ। আমি বিএনপির হাজার হাজার ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওই রাস্তার টাকাটা মেরে খাচ্ছে, ১ নম্বর ইটের জায়গায় ৩ নম্বর ইট দিচ্ছে, বালুর জায়গায় মাটি দিচ্ছে। 10 বছরের রাস্তাটা যখন 1 বছরে খারাপ হয়ে যাবে, বাকি 9 বছর ওই বিএনপির ভাইটাকেও ওই রাস্তার মধ্য দিয়ে ভোগান্তিতে যেতে হবে। আমার বিএনপির হাজার হাজার ভাই হয়তো এই নীলফামারীতে আছে, কিন্তু ওই 20-30টা কালপ্রিটের জন্য, চাঁদাবাজের জন্য, টেন্ডারবাজের জন্য, যে রোগীর খাবারের টাকাটা মেরে খায়, ওষুধের টাকাটা মেরে খায়, তার জন্য একটা জেলার লক্ষ লক্ষ মানুষ এভাবে ভোগান্তিতে পড়ে থাকতে পারে না। আমার সামনে যারা আছেন, যারা শুনছেন, আপনি বিএনপি করতে পারেন, কিন্তু নিজের বিবেকবোধ যদি থাকে, শুধু এইটা চিন্তা করেন, আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সন্তানদের জন্য ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। আমি সেই দল করে কি করব যেই দল আমার সন্তানদের বাঁচানোর জন্য মাদকের চোরাচালান বন্ধ করতে পারে না। আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সারা জেলার একমাত্র সদর হাসপাতালটাতে আমার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করতে পারে না। তাইলে এত বড় বড় কথা, সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ধরনের গল্প বাড়ে কোনো লাভ আছে? ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক এবং ভারত বিরোধী আন্দোলনের একমাত্র পুরোধা ব্যক্তিত্ব, যার কণ্ঠস্বর গোলা বারুদ, তিনি হচ্ছেন পাটোয়ারি ভাই। ওই মোদী সরকারের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবং সারা বাংলাদেশের ওই 30টা প্রকল্প থেকে শুরু করে এবং 30টা অভিন্ন নদী এবং বাণিজ্যের ন্যায্য দাবিতে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের কণ্ঠস্বর এবং একতা হচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের প্রথম সারির অগ্রনায়ক জনাব মোহাম্মদ শারজিজ আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। আমাদের উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভালো মানুষের জেলা এই নীলফামারী জেলার আজকের এই উন্মুক্ত পথসভাতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার এসেছে, 5 মাস হয়েছে। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে নেমেছিল। বিগত 17 বছর ধরে বিএনপি, জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী অনেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে লড়াই করেছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে অনেককে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। বিএনপি, জামায়াত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই। অসংখ্য সন্তান পিতৃস্নেহে বড় হতে পারেনি। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা ভেবেছিলাম এই নির্বাচনের পরে
যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে, সে যেই দলই হোক না কেন, তারা এতদিনের তাদের এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা, গুম, খুন, হত্যাগুলো মনে রাখবে। কিন্তু ক্ষমতায় আসার পরে সেই বিগত 53 বছরের যে চিরচেনা চরিত্র, সেই চরিত্রই আমরা দেখতে পাচ্ছি। জনাব তারেক রহমান 2009 সালের পরে বাংলাদেশে ছিলেন না। জনাব সালাউদ্দিন আহমেদও এক যুগ বাংলাদেশে ছিলেন না। কিন্তু আমরা মনে করি দেশ ছেড়ে থাকাটাই একটা কষ্টের বিষয়, পরিবার থেকে দূরে থাকাটাই একটা কষ্টের বিষয়। কিন্তু আমরা যখন দেখি যে জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের বিপক্ষে কথা বলেন, তখন আমাদের কাছে মনে হয় এই গণঅভ্যুত্থানে রাজপথে না থাকার কারণেই কি তারা আমাদের জুলাই যোদ্ধাদের আর্তনাদ বুঝতে পারছে না। যখন আমরা দেখি জনাব সালাউদ্দিন আহমেদরা গণভোটকে অসাংবিধানিক বলার সাহস করে, তখন আমাদের মনে হয় যে এই শহীদ ভাইরা রাজপথে জীবন দিল, যাদের মস্তিষ্কটা রাস্তায় পড়ে থাকলো, ওই চিত্রটা নিজের চোখে না দেখার কারণেই কি তারেক রহমান শহীদদের দরদটা বুঝতে পারছেন না। যখন আমরা দেখি বিএনপি দলীয়ভাবে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে তারা নাকি সংস্কারের কথা বলেনি, তারা শুধু সংশোধনের কথা বলেছে, তখন আমাদের মনে হয় যে এই রাজপথে যে ভাইটা চোখ হারিয়ে কোনোদিন পৃথিবী দেখবে না, যে ভাইটা পা হারিয়ে কোনোদিন ঠিক মতো হাঁটতে পারবে না, যে ভাইটা ঠিক মতো তার প্রত্যেকটা অঙ্গ হারানোর কারণে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে গেল, তাদের সাথে রাজপথে একসাথে না থাকার কারণেই কি বিএনপি আজকে ধীরে ধীরে জুলাই সনদের সাথে গাদ্দারি করছে কিনা। আমরা আপনাদের বিবেকবোধের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে আজকে যেতে চাই। আপনি বিএনপি করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, জামায়াত করেন, কোনো সমস্যা নাই, অন্য দল করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই নীলফামারী শিক্ষা প্রতিষ্ঠানটা, যেই শিক্ষা প্রতিষ্ঠানে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সন্তান পড়ে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি যদি আবারও দলীয় সভাপতি সেক্রেটারি বানায়, ম্যানেজিং কমিটিতে দলীয় অযোগ্যদেরকে বসিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের পায়তারা করে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন না করে কিভাবে লুটপাট করবে, ভাগবাটোয়ারা করবে, সেই পায়তারা করে, ক্ষতিগ্রস্ত কি শুধু বিএনপি, জামাত, এনসিপি হবে নাকি সবাই হবে? নাকি বিএনপির ভাইরা ক্ষতিগ্রস্ত হবে না? কোনটা? হাসপাতালের কথা চিন্তা করেন, নীলফামারী সদর হাসপাতাল, বাংলাদেশের সদর হাসপাতালের গুলোর যে দুর্দশা, তার মধ্যে সবার নিচে সবচেয়ে দুর্দশাগ্রস্ত যে কয়েকটা সদর হাসপাতাল, তার মধ্যে নীলফামারী সদর হাসপাতাল একটা। আপনি ওই হাসপাতালে যান, ক্ষমতাসীন দলের কিছু নেতা, সবাই না, বিএনপি যদি করে 10,000 মানুষ, হয়তো 10 জন সেখানে ওষুধের টেন্ডারবাজিতে যুক্ত আছে, ওইখানে খাবারের টেন্ডারবাজিতে বিএনপির আরো 10 জন যুক্ত আছে, উন্নয়নের টেন্ডারবাজিতে বিএনপির আরো 10 জন যুক্ত আছে। কিন্তু একটা বার চিন্তা করেন, আমার বিএনপির হাজার হাজার ভাই হয়তো এই নীলফামারীতে আছে, কিন্তু ওই 20-30টা কালপ্রিটের জন্য, চাঁদাবাজের জন্য, টেন্ডারবাজের জন্য যে রোগীর খাবারের টাকাটা মেরে খায়, ওষুধের টাকাটা মেরে খায়, তার জন্য একটা জেলার লক্ষ লক্ষ মানুষ এভাবে ভোগান্তিতে পড়ে থাকতে পারে না। চিন্তা করেন রাস্তাঘাটগুলোর জন্য, রাস্তাঘাটের উন্নয়ন প্রকল্প চলছে, এমপি যদিও জামাতের, অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরা বিএনপির নেতা খেতাদের অত্যাচারে অফিস করতে পারে না। প্রত্যেকটা অফিসে কিছু আবার এমন কর্মকর্তা কর্মচারী এখন পাওয়া যাচ্ছে যারা যতটা না সরকারি কর্মকর্তা, তার চেয়ে বড় ক্ষমতার দালাল।
তারা নিজেদেরকে বিএনপির কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করেছে। আমি বিএনপির হাজার হাজার ভাইরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওই রাস্তার টাকাটা মেরে খাচ্ছে, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দিচ্ছে, বালুর জায়গায় মাটি দিচ্ছে। 10 বছরের রাস্তাটা যখন 1 বছরে খারাপ হয়ে যাবে, বাকি 9 বছর ওই বিএনপির ভাইটাকেও ওই রাস্তার মধ্য দিয়ে ভোগান্তিতে যেতে হবে। একজনও বাঁচবেন না, একজনও না। রাস্তাটা যেদিন খারাপ হবে, খালি জামাত এনসিপির লোক গেলে খারাপ হবে, বিএনপির লোক গেলে রাস্তা অটো ভালো হয়ে যাবে, এই রাস্তা কিন্তু হবে না। প্রত্যেকটা জায়গায় তাকান, প্রত্যেকটা বাবা মা সন্তানদের নিয়ে চিন্তিত, শিক্ষার মান নিয়ে চিন্তিত। আমার এখানে বাবা চাচা দাদার বয়সে অনেকে আছেন, একটা জিনিস শুধু তুলনা করেন, আজকে থেকে 50 বছর আগে 30 বছর আগে মেট্রিক পাস লোকের যেই প্রজ্ঞা থাকতো, শিক্ষার যেই মান থাকতো, আজকে অনার্স করা আমার ভাইদেরও সেই শিক্ষার মান দেখা যায় না। আমরা যদি মিথ্যা কথা বলি, ভুল কথা বলি, আমাদের সাথে রাজনীতি করার দরকার নাই। কিন্তু যেই সত্যি কথাগুলো আপনারা মিডিয়ার সামনে বলতে পারেন না, প্রকাশ্যে বলতে পারেন না, না বলতে পেরে বুকটা ফেটে যায়, সেই কথাগুলো বলার জন্য আপনাদের সন্তানেরা এনসিপির রাজনীতি করতে মাঠে নেমেছে। আমার প্রত্যেকটা বাবা মা চিন্তিত থাকে তার সন্তানটা কার সাথে মিশছে। প্রত্যেকটা বাবা মা চিন্তিত থাকে বিকালে যে আমার ছেলেটা বের হলো কার সাথে না কোথায় কোনো না কোনো মাদক গ্রহণ করছে কিনা। প্রত্যেকটা বাবা মা চিন্তিত থাকে সন্ধ্যার বেলা যে আমার ছেলেটা খেলার কথা বলে গেল, স্কুলের পিছনে, প্রাচীরের পিছনে, মাঠের কোণাটাতে কোনো মাদক সেবন করছে কিনা। আমরা নতুন করে ক্ষমতাসীন দলদের রাজনীতি দেখছি, দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে লাভের ভাগের টাকা নেয়। দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর যেই মাদক ব্যবসায়ীটা ওই পুলিশের মামলার মধ্য দিয়ে গ্রেফতার হয়, 15 দিন যেতে না যেতেই ওই নেতাদের শেল্টারে জামিন হয়ে আবার আমার চোখের সামনে ঘোরাফেরা করে। এই হচ্ছে বর্তমান রাজনীতি, এই হচ্ছে পুরাতন রাজনীতির ধারাবাহিকতা। আমার সামনে যারা আছেন, যারা শুনছেন, আপনি বিএনপি করতে পারেন, কিন্তু নিজের বিবেকবোধ যদি থাকে শুধু এইটা চিন্তা করেন, আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সন্তানদের জন্য ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। আমি সেই দল করে কি করব যেই দল আমার সন্তানদের বাঁচানোর জন্য মাদকের চোরাচালান বন্ধ করতে পারে না। আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সারা জেলার একমাত্র সদর হাসপাতালটাতে আমার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করতে পারে না। তাইলে এত বড় বড় কথা, সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ধরনের গল্প বাড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমরা শুধু আপনাদের কাছে এইটুকু বলে গেলাম, এটা আপনাদের বিবেকবোধের কাছে প্রশ্ন। আজকে প্রত্যেকটা থানাতে যান, দেখবেন বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকে। উপজেলার প্রত্যেকটা অফিসে যান, জেলার প্রত্যেকটা অফিসে যান, কোন একজন অফিসারকে ওই অফিসে পান আর না পান, অফিসের ভিতরে বাইরে বিএনপির কাউকে না কাউকে পাবেন। তাইলে আপনারা যদি অফিসগুলো এইভাবে দখল করবেন, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলেন তারা অফিস ছেড়ে দিয়ে কালকে থেকে আপনি অফিস চালানো শুরু করেন। এইভাবে টেন্ডারবাজি, অফিস দখল, থানা দখল, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নীলফামারীর মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, গাইবান্ধা সিদ্ধান্ত নিয়েছে, রংপুর সিদ্ধান্ত নিয়েছে, কুড়িগ্রাম সিদ্ধান্ত নিয়েছে। জনাব তারেক রহমান এই রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 4টা জেলার মানুষ বিবেকবোধকে প্রাধান্য দিয়ে ধানের শীষের এই প্রতারণাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে সাবধান করে দিতে চাই, এই রংপুর বিভাগের সাথে যদি বৈষম্য হয়, আমার গণভোটের সাথে যদি গাদ্দারি হয়, জুলাই সনদের সাথে যদি প্রতারণা হয়, আগামীর নির্বাচনে রংপুরের 8 জেলায় ঢোকার মতো কোনো ধানের শীষের এমপি থাকবে না ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশকে আমরা আহ্বান জানাতে চাই, কথার ফুলঝুরি দিয়ে নয়, কাজে দেখে সমর্থন হবে। সৃষ্টিকর্তা একটা বিবেক দিয়েছেন, আমরা যেন আমাদের বিবেকটা
কোনো দল ব্যক্তি মার্কার কাছে বেচে না দেই, আমরা যদি এটা বেচে দেই তারপরে সরকারকে দোষ দেই, রাজনীতিবিদকে দোষ দেই, আমলাদের দোষ দেই, পুলিশকে দোষ দেই, কোনো লাভ নাই। কারণ যেই দিন নিজের বিবেকটা কাজে লাগায় ভালো মানুষটাকে ভোট দেওয়া দরকার, ওই দিন তো আমি ভোটটা দেই নাই। এই জন্য আপনাদের কাছে শুধু এই বিবেকবোধের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম। পরিশেষে আমার সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসনের ভাই, পুলিশের ভাইদের শুধু একটা কথা বলে যাই, আওয়ামী লীগ ছিল, যখন আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনা ছিল, মানুষ মনে করত শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় আওয়ামী লীগকে সরানো যাবে না। কিন্তু বিবেকবোধকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, আজকে বিএনপি আছে, কালকে বিএনপি না থাকতে পারে। যদি দলের দালাল হয়ে যান, যদি মার্কার দালাল হয়ে যান, যদি ব্যক্তির পূজা শুরু করেন, আগামীর বাংলাদেশে আপনি আর কোনোদিন মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি পুলিশের বড় অফিসার হন, প্রশাসনের ডিসি হন, সচিব হন, সন্তানের সামনে মাথা উঁচু করে সন্তানের চোখের দিকে তাকাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। মনে রাখবেন আপনারা, জুলাই এখনো শেষ হয় নাই। জুলাই যদি শেষ হতো তাহলে অভ্যুত্থানের পরে ওসমান হাদিকে জীবন দিতে হতো না। তার মানে শত্রুরা আশেপাশে ঘোরাফেরা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে একসাথে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা একজন প্রফেশনাল ডাক্তার, একজন ভালো মানুষ, যথেষ্ট সচ্ছল মানুষ, যে কখনো চাঁদাবাজির সাথে নেই, সন্ত্রাসীর সাথে নেই, মাদক ব্যবসার সাথে নেই, দুর্নীতির সাথে নেই, নীলফামারী জেলার এনসিপির সদস্য সচিব আমাদের কামরুল হাসান দর্পণ ভাইকে আমরা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের দর্পণ ভাই যদি আপনার সাথে ন্যায় বিচার করতে না পারে, ইনসাফ না করতে পারে, যদি কখনো অন্যায় করে, তার পদ আমরা বাতিল করে দিয়ে তার বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষদেরকে সামনে আনলাম, আপনি ভোটটা দিলেন না, দলের অন্ধ হয়ে গেলেন, মার্কার দাস হয়ে গেলেন, তাহলে আগামীর রাজনীতিতে ভালো মানুষরা কোনোদিন রাজনীতিতে আসবে না। আমরা দর্পণ ভাইকে নীলফামারী জেলার সদর উপজেলার মানুষের হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সদর উপজেলা, নীলফামারী তথা বাংলাদেশকে ইনসাফের লড়াই এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আস্থার ভোটের আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব, এনসিপি এনসিপি, নীলফামারী নীলফামারী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাজ্জুদ ভাই তো আজকে বিশাল কড়া বক্তব্য দিল। এখন এই বিএনপিরে এগুলো ঠেকানোর উপায় কি? এটা হলো, এখানে নাকি আসাদুজ্জামান নূর ছিল। আমি আজকে একটা ছবি দেখছি কালো পলিথিন নিয়ে ঘুরে আরি, ওই যে জেলখানা বিভিন্ন জায়গায়। তো এগুলার ওই অবস্থা হবে, এগুলো থেকে শিক্ষা বিএনপিরও নিতে হবে, ভবিষ্যতে তাদেরও এই অবস্থা হবে। তো আপনারা এখানে কামরুল ইসলাম দর্পণ আমরা একটা প্রার্থিতা দিচ্ছি, যদি উনি কোনো অপরাধ করে, যে কেউ যদি অভিযোগ নিয়ে আসতে পারেন, প্রার্থিতা বাতিল করবো 1 নাম্বার। 2 নাম্বার হলে ইলেকশন পর্যন্ত যদি কোনো অভিযোগ আসে, প্রার্থিতা বাতিল করব। 3 নাম্বার, আরও যদি এখানে কেউ ভালো লোক থেকে থাকেন, কনফিডেন্স আছে যে ঠিক আছে তাহলে এখানে চলে আসেন, কামরুল ভাই এখন হলো প্রার্থিতা ছেড়ে দিবে। ইলেকশনে জয়ী হওয়ার পরেও কামরুল ভাইকে যদি খুঁজে না পান, তাহলে আমরা এসে আপনার কাজ করে দিয়ে যাব ইনশাআল্লাহ নীলফামারীতে। তো এখন বিএনপি যেভাবে উঠতেছে, এগুলার পাখাগুলো একটু ভাঙতে হবে, এবং তারা একটা প্রিপারেশন নিতেছে যে স্থানীয় সরকার নির্বাচনে পিঠা পুডা সব কিছু নিয়ে যাবে। তা আপনারাও বাঁশের লাঠি প্রস্তুত করুন, এবং ভোট চাইতে আসলে যা মায়েরা আছেন, বোনেরা আছেন, সব বিএনপির লোকরে কৃষিকার্ড দেয়। আপনাদের ঘরে যাইলেই আপনারা প্রতিদিন যে ঘরের ময়লা পরিষ্কার করেন, ঝাড়ুটা একটু প্রস্তুত করে রাখবেন, আসলে একটু দৌড়ানি দিবেন তাদেরকে। আর আগামীর নির্বাচনে কামরুল ইসলাম দর্পণকে এখানে জয়যুক্ত করে আপনাদের উপজেলার সকল উন্নয়ন এবং জনদরদি কাজে আমাদেরকে অংশগ্রহণ করবেন। আর দর্পণ ভাইয়ের প্রতি অনুরোধ, মিছিল টিছিল বেশি লোক নিয়ে করবেন না,
সংস্কৃতি পরিবর্তন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাতের বেলায় প্রত্যেক ঘরে ঘরে আপনাকে ঘুরতে হবে। কার কোন সমস্যা ইলেকশন কবে দেখার দরকার নাই, আজকে থেকে সমস্যা সমাধানের কাজ শুরু হবে। আপনি এই প্রতিশ্রুতি আজকে জনগণকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়ের নেতৃত্বে আপনারা এখানে বিএনপির যে পাখনাগুলা গজাইছে এগুলা ভাঙিয়ে দিবেন। কামরুল ইসলাম দর্পণ ভাইকে জয়ী করবেন। আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাইয়ের প্রথম কারাবন্দী ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, রংপুরের কৃতি সন্তান, রংপুরের গর্ব, রংপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশের রত্ন জনাব আক্তার হোসেন।